আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ বিহাইন্ড দ্য নিউজের সাথে আছে আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের আলোচনায় যুক্ত আছেন আমার দেশের ক্রাইম রিপোর্টার মাহমুদা ডলি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে যে রিপোর্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ডন। এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছিল আমার দেশে গত 27 জানুয়ারিতে। আজকে সেই প্রতিবেদনটি নিয়েই কথা বলবো প্রতিবেদকের সাথে। আমাদের আজকের প্রতিবেদক ডলিয়াপা আমাদের সাথে আছেন। শুরুতে আপনার কাছে জানতে চাবো যে এই যে প্রতিবেদনটি করলেন এটি আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। আমাদের পত্রিকায় এই নিউজটি ইউটিউবে লক্ষাধিক দর্শক ইতিমধ্যে দেখেছেন এবং তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। আপনার কাছে জানতে চাইবো যে নিউজটি যখন করলেন কিভাবে এগুলেন আর কি। অ্যাকচুয়ালি আমার কাছে একটা খবর এসেছে, একজন আমাকে ফোন করেছেন যে মিরপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে মানে চাঁদাবাজি হচ্ছে এবং সেই চাঁদাবাজির অঙ্কটা এরকম না যে 100 টাকা 200 টাকা এসব না, মানে বিপুল পরিমাণ অঙ্কের মানে টাকা চাওয়া হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে এবং যেটা হচ্ছে 20 লাখ 10 লাখ এরকম। তো এই ঘটনা যখন আমার সামনে আসে এবং আমি যখন জিজ্ঞেস করি মানে এর নেপথ্যে আসলে কারা রয়েছে, যেহেতু সরকারের পট পরিবর্তন হয়েছে, তো আমি জিজ্ঞেস করার পরে তখন একজন আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসীর নাম চলে এসেছে। তো এটা জানার পরে আমার মানে মাথায় এসেছে যে শুধু তো এই চিত্র তো শুধু মিরপুরেই না, সারা ঢাকায় কী অবস্থা এটা একটু আমাকে দেখতে হবে। তখন আমি এটা নিয়ে মানে ইনডেপথলি আমি আগানোর চেষ্টা করলাম এবং আমি যেরকম তথ্য চেয়েছি আমি ঠিক সেভাবেই পেয়ে গেছি, যে কারণে আমার নিউজটা করতে সমস্যা হয়নি। মানে অবাক করার বিষয় ছিল যে গত 5 আগস্টের সেই স্বৈরাচারী হাসিনা পলায়নের পর প্রত্যাশা ছিল যে নতুন করে আর চাঁদাবাজ সৃষ্টি হবে না, নতুন করে এরকম আন্ডারওয়ার্ল্ড আর সৃষ্টি হবে না, কিন্তু বাস্তবে সেটাই হয়ে গেছে। আর তখনই এই সোর্সটা পাওয়ার পরেই আপনি সেদিকে আগালেন। অবশ্যই এটাই বাস্তব। আমরা আপনার রিপোর্ট থেকে যেটি দেখছি যে জোসেফ, হারিস, মানিক, জিসানরা আগে যে জায়গাগুলোতে আন্ডারওয়ার্ল্ডের যাদের দখলে ছিল সেই জায়গাগুলো দখল করে নিয়েছে পিসি, হেলাল, ইমন, মুরাদরা। আসলে এই আওয়ামী লীগের যারা ছিল আগে তারাই তো এই জায়গাগুলো চালাতো, জোসেফ, হারিসরা। কিন্তু এই পিচ্চি, হেলাল, ইমন এরা আবার কারা? এদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা বা অন্য কোনো পরিচয় আছে কিনা? দেখেন, রাজনৈতিক পরিচয় প্রত্যেক সন্ত্রাসী রাজনৈতিক পরিচয়ে গড়ে ওঠে এবং আমাদের দেশের যে কালচার মানে সন্ত্রাসীদের যে কালচারটা, সন্ত্রাসী লালন পালনের যে কালচারটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে হয়ে আসছে, চলে আসছে, এই ধারাবাহিকতায় এটা চলছে। এখন আমি আপনাকে নাম বললে মানে কতটা আপনি গ্রহণ করবেন সেটা আমার নিজের কাছে আসলে মানে প্রশ্নবিদ্ধ। আর এখানে যারা রয়েছেন সবাই কোনো না কোনো দলের মানে একটা বিশেষ দলের হয়ে তারা কাজ করছে। আগে আওয়ামী লীগের ছিল, এখন আবার একটা দলের হয়ে তারা কাজ করছে এবং তাদের পেছনে আরও প্রভাবশালীদের নাম জড়িত রয়েছে, যেটা আমি বলতে পারছি না। মানে এখন যারা আমরা এটা বলতে পারি যে সুবিধাজনক অবস্থানে যারাই আছেন তারাই তাদেরকে শেল্টার দিচ্ছেন, এমন কিছু আর কি। হ্যাঁ, আমরা আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাবো যে এই যে আপনি যে কথাগুলো উল্লেখ করেছেন আপনার প্রতিবেদনে দেখা গেছে যে তারা চাঁদাবাজি, ডিশ ব্যবসা থেকে শুরু করে রাস্তার পাশে যে ফুটপাতের নিয়ন্ত্রণ পর্যন্ত করছে বা আগেও করতো। তো এছাড়াও আরো কোন কোন ক্ষেত্রগুলোতে তারা নিয়ন্ত্রণ করছে এবং তাদের এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা আসলে কিভাবে করে তারা করছে বা কেমন? আসলে যেমন একজন ফুটপাতের এক ছোট্ট দোকানদারের কাছে গিয়ে তারা কি পরিমাণে চাঁদা নেয় বা এই বিষয়গুলো যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। দেখেন, আপনি যে বিষয়টা মানে ভালো একটা প্রসঙ্গ তুলেছেন যে মানে চাঁদাবাজিটার ধরনটা কীরকম। ঢাকা শহরে মানে আমরা যারা ক্রাইম রিপোর্টিংয়ের সঙ্গে যারা দীর্ঘদিন জড়িত আছি, যারা এর ব্যাপারে মানে নিউজ করার জন্য খোঁজখবর নিয়ে যাচ্ছি নিয়মিত, তো আমাদের কাছে একটা তথ্য রয়েছে যেটা প্রশাসনের কাছেও রয়েছে, যেটা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছেও রয়েছেন। ঢাকা শহরে প্রতিদিন 5 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয় এবং এই টাকা যদি সরকারি কোষাগারে জমা হয় তাহলে 1 মাসের টাকা দিয়েই সরকার 3 দিনের রাষ্ট্র পরিচালনা করতে পারে। মানে এটা আমাদের ক্রাইম রিপোর্টারদের একটা পরিসংখ্যান, মানে আমাদের গবেষণা এটা আছে যে পরিমাণ টাকা মানে যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে শুধুমাত্র ফুটপাতের চাঁদাবাজিতে, এবং এই ফুটপাতের চাঁদাবাজিটা শুধুমাত্রই এই আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরাই নিয়ন্ত্রণ করে থাকেন।
আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা আপনি কি যেন বলছিলেন, আবার একটু রিপিট করেন বলছিলাম please। যে এই বিষয়গুলি ছাড়া আর কোন কোন ক্ষেত্রগুলিতে হ্যাঁ। এটি হচ্ছে? ঢাকা শহরের আরেকটা বড় সেক্টর হচ্ছে গণপরিবহন। ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে দেখবেন যে গণপরিবহন যেগুলো আছে, যেমন লেগুনা, রিক্সা, তারপর হচ্ছে মিনি বাস, তারপর লোকাল যে বাসগুলো চলে, তারপর দূরপাল্লার বাস তো রয়েছেই, বড় বড় বাস স্ট্যান্ড যেগুলো রয়েছে। এই যে গণপরিবহনগুলোতে এই চাঁদাবাজিগুলো হচ্ছে, এবং এর নেপথ্য শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছেন তারা রয়েছেন, এবং তাদের নির্দেশেই তাদের সহযোগীরা গিয়ে ওখানে মানে রোজ চাঁদাবাজি করে, এবং তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরা থাকে। হ্যাঁ, এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যখন চাঁদাবাজিকে নিয়ে ভীষণভাবে লেখালেখি হচ্ছিল, ক্রাইম রিপোর্টার যখন ধরছিল, তখন এরা কি করছে যে বিভিন্ন গণপরিবহনের যে স্টেশনগুলো রয়েছে সেখানে কোনো কিছু না, শুধুমাত্র একটা কাগজের টোকেন রসিদ, কারো নাম নেই, কোনো প্রতিষ্ঠানের নাম নেই, এই রসিদ দিয়ে প্রত্যেকে মানে একটা এলাকা আপনি পার হয়ে আর একটা এলাকায় আপনি যাবেন, মানে একটা লেগুনা যাবেন বা একটা অটোরিকশা যাবেন বা একটা রিক্সা যাবেন, একটা এলাকা থেকে যখন আপনি আরেকটা স্ট্যান্ডে চলে যাবেন, হ্যাঁ, তখনই আপনাকে ওই স্ট্যান্ডে ওই টাকাটা জমা দিতে হবে। কিন্তু কে নিচ্ছে টাকা, কোথা থেকে এই টাকা কোথায় থেকে কোথায় যাচ্ছে কেউ জানে না, এবং যারা নিচ্ছে ওখানে তারাও বলতে পারে না, এবং তারা বলবেও না যে এই টাকা তারা কোথায় নিচ্ছে। আসলে এই এই যে টাকাগুলো, এগুলো কিন্তু না সিটি কর্পোরেশনে যাচ্ছে, না পুলিশের খাতায় যাচ্ছে, মানে সরকারিভাবে সরকারি কোনো হ্যাঁ, খাতে যোগ কোনো হচ্ছে খাতে না। এগুলো যুক্ত হচ্ছে না, কিন্তু টাকাগুলো কিন্তু নিচ্ছে। এবং দিনে যে মানে কি পরিমাণ টাকা উঠছে, এই টাকা একটু আগে বললাম যে রাষ্ট্র পরিচালনা করা যায় শুধুমাত্র ফুটপাতের বাণিজ্য দিয়ে। তো এরকমভাবে গণপরিবহনের যে চাঁদাবাজিগুলো হচ্ছে, সেখানেও এরকম বিপুল পরিমাণের টাকা, বিপুল টাকার অঙ্কের চাঁদাবাজি হচ্ছে। এই গণপরিবহন, ফুটপাত, ডিশ ব্যবসা থেকে শুরু করে এই যে যে জায়গাগুলোতে চাঁদাবাজি আসলে হচ্ছে, জি, প্রত্যেকটাই তো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী। এই ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে যখন চাঁদাবাজি হচ্ছে, সেটি সাধারণ জনগণের উপর প্রভাব পড়ছে কিনা আপনি কি মনে করেন? সাধারণ জনগণের উপর তো ভীষণভাবে চাপ পড়ছে, কারণ একটা মানুষ যখন তার ইনকাম যদি 10,000 টাকা হয়, সে যখন মানে তার কর্মক্ষেত্রে যাক, হ্যাঁ, অন্য অন্য সুবিধা, তার ট্রান্সপোর্টগুলো সেগুলো পরেই ধরে নিলাম, সে যখন তার নিজের কর্মস্থলে যায়, তখন যে গণপরিবহনের যে টাকা, ভাড়ার টাকা দিতে হয়, এবং দেখা যায় যখন আপনি একটা টেম্পুতে, মানে টেম্পু না, একটা সিএনজিতে উঠলেন, হ্যাঁ, বলা, এটা কিন্তু সাধারণ একটা বিষয়, মানে এটা চাঁদাবাজির বিষয়ের কথা না, মানে এটা হচ্ছে জাস্ট একটা উদাহরণ। যেমন যখন আপনি যখন যাত্রাবাড়ি থেকে একটা সিএনজি নেবেন, তখন সিএনজি আপনাকে ইয়ে করে দেওয়া আছে, মানে ঠিক করে দেওয়া আছে যে কত, 40 টাকা, মানে কিলোমিটার, পার কিলোমিটার 40 টাকা। এখন নির্ধারিত সিএনজি, ভাড়া। হ্যাঁ, নির্ধারিত ভাড়া। ওই সিএনজি কিন্তু ওই 40 টাকা কিন্তু মানে ধারে কাছেও নেই। সে একটা অ্যামাউন্ট আপনাকে বলে দিচ্ছে, আপনাকে সেগুন কাছে আসতে হলে 350 টাকা দিতে হবে। যদি আপনি রাজি না থাকেন, তাহলে বলবে ঠিক আছে আপনি 300 টাকায় দিন, 20 টাকা টোলে দেবো, তো যে ফ্লাইওভারে টোলে দেবো, তো ওই টোলে 20 টাকা দিন। এখন আমার যদি গাইডে 500 টাকা থাকে, আমি যদি নির্ধারণ করে থাকি যে আমার 300, 600 টাকা বা 250, 500 টাকা আমার যাওয়া আসা হয়ে যাচ্ছে, এখন ওই যে 20 টাকা ধরে নিচ্ছে, হ্যাঁ, এই টাকাটা আমার এক্সট্রা যাচ্ছে না। এই যে জীবন মানের যে ব্যয়টা, এই চাঁদাবাজির জন্য মানুষের, মধ্যবিত্ত যারা রয়েছেন, যারা নিম্নবিত্ত রয়েছেন, তাদের উপর খড়গের মতো মানে চেপে যাচ্ছে, চেপে বসছে। মানে যে হ্যাঁ। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র থেকে শুরু করে বড় জি। পর্যন্ত প্রত্যেকটাতেই যখন চাঁদাবাজের খড়গটা পড়ছে, সেটি আসলে সাধারণ মানুষের উপরে আলটিমেটলি Ultimately ওই পড়ছে। ব্যবসায়ীরা তো তাদের হ্যাঁ। কাছ থেকে তোলার চেষ্টা করছে, অবশ্যই হ্যাঁ, সাধারণ হ্যাঁ। মানুষের উপরে পড়ছে। এটা অবশ্যই বাস্তব। আমরা এরপরে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো যে এই যে আপনার প্রতিবেদন আরেকটি বিষয় দেখা গেছে যে দেশের বাইরে থেকেও পলাতকরাও চাঁদাবাজি বা এই দখলদারিত্বের কাজগুলো এখনো করে যাচ্ছে। তো সেখানে কি নিয়ন্ত্রণ তাদেরই আছে, তারা শুধু তাদের ওই জায়গাগুলিতে নতুন কাউকে বসিয়ে কাজ করছে কিনা, মানে কিভাবে না। হচ্ছে এটা? নিয়ন্ত্রণ বিদেশিদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। যেটা হচ্ছে যে তারা ওখানে বসে চালানোর চেষ্টা করছে, তাদের তো কেউ কেউ পালিয়ে গেছে, কিন্তু তাদের তো একটা দল রয়ে গেছে, সবাই তো আর পালিয়ে যেতে পারেনি। যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের যে সহযোগী, তারা তো গ্যাং বলে যেটাকে। গ্যাং, সেই সহযোগী গ্যাংটা তো রয়ে গেছে। এই গ্যাংয়ের সাথে বর্তমান যারা রয়েছে তাদের মধ্যে একটা মানে তারা মানে সংযোগ করার চেষ্টা করছে। ওই গ্যাং এবং নতুন যে নয়া যে মেরুকরণ হচ্ছে, এরা মিলে এই কাজটা এখন করছে, চেষ্টা করছে এটা। এবং যখন একে অপরের কথা শুনছে না, যখন দেখা যায় যেমন
আপনি যাত্রাবাড়ি এলাকায় ধরেন, যাত্রাবাড়ি এলাকায় ওখানে একজন সাবেক কাউন্সিলর ছিল যিনি মানে পালিয়ে বেড়াচ্ছেন। তো ওনার ওই আমি নাম বলি আবুল কালাম আজাদ অনুর নেতৃত্বে ছিল টোটাল যাত্রাবাড়ি এলাকা, এবং টোটাল যত চাঁদাবাজি যা কিছু ছিল অনুর নেতৃত্বে ওখানে হয়তো অনুর অনেক লোকজন আছে। অনু কিন্তু পালিয়ে গেছে, কিন্তু অনুর অন্যান্য যে সহযোগীরা রয়েছেন তারা কিন্তু কেউ পালাননি। এবং ওইখানে হচ্ছে যাত্রাবাড়িতে হচ্ছে অনুর সহযোগীদের সাথে কিন্তু এখন বর্তমানে যারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে তাদের সাথে কিন্তু একটা যোগসাজশ চলছে, মানে একরকম ভাগাভাগি। হ্যাঁ ভাগাভাগি, এখন আপাতত ভাগাভাগি, এবং যেখানে ভাগাভাগি হচ্ছে না সেখানেই মানে খুন খারাপি, সেখানেই গুলি, সেখানেই ছিনতাই, মানে সরি মানে সেখানেই গুলিবাজি হচ্ছে, সেখানে অস্ত্রের মহড়া হচ্ছে। হ্যাঁ, এই মানে এই ভাগাভাগির জায়গাটা চলে আসছে তারা। জি, এক্ষেত্রে প্রশাসনের তৎপরতাটাকে আপনি কিভাবে দেখছেন, যে আসলে এরকম আন্ডারওয়ার্ল্ডের যে দাপট এটি এখনো চলছে, প্রশাসন কতটা সফল মনে করেন তাদের দমনে? প্রশাসন আসলে মানে ব্যাপক অর্থে প্রশাসন বলতে তো পুলিশ র্যাব বোঝায়, আর এখনও সেনাবাহিনী রয়েছে, কিন্তু সেনাবাহিনী তো মানে ওভাবে তারা তো সম্পূর্ণভাবে দায়িত্ব নেননি। তো এখনও পুলিশের হাতেই কিন্তু এগুলো মানে দেখভালের দায়িত্ব রয়েছে। পুলিশ কিন্তু এখনও পর্যন্ত তারা সাংগঠনিকভাবে এই সংস্থাটা তারা কিন্তু সাংগঠনিকভাবে মানে শক্তিশালী নয়, মানে তারা কিন্তু এখনো দুর্বল। হ্যাঁ হ্যাঁ দুর্বল, মানে তারা দুর্বলতা কাটাচ্ছে। আর একটা হচ্ছে যে আপনি এর আগে একবার বলেছিলেন যে তাদের পরিচয়টা কি। এখন এখানে হচ্ছে যে ওই যে 5ই আগস্টের পরে যারা এই আন্ডারওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তাদের তো রাজনৈতিক পরিচয় রয়েছে। এখন এদেরকে যদি ধরতে যায় তাহলে তো তাদের একটা রাজনৈতিক পরিচয় চলে আসে। আর পুলিশে সবসময় যে আমরা অভ্যাসগত যে মানে কাজটা দেখে আসছি যে সবসময় রাজনীতির সাথেই তারা চলে, ক্ষমতার সাথেই তার একটা ইয়ে থাকে, তাদের মানে যোগসাজশ থাকে। পুলিশের জন্য একদিকে নিজেদের গা বাঁচানোর চেষ্টা করছে, আর একদিকে হচ্ছে পলিটিক্যাল কারণেও তারা ওভাবে মানে এগিয়ে আসছে না। যেমন আমি কিছুদিন আগে আপনি যেটা বলেন যে প্রশাসনের মানে ভূমিকা, আমরা যখন নিউজটা করেছি আমি যদি একটু জানতে চাইতে পারতাম, মানে আমি যদি জানতে পারতাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার উনি কী বলছেন। কমিশনার মহোদয়কে আমি কয়েকবার ফোন করেছি, উনি ফোন রিসিভ করেননি। এরপর আমি আমার পরিচয় দিয়ে আমি ওনাকে মেসেজও করেছি, উনি ফোন ধরেননি। এরপর আমি হোয়াটসঅ্যাপেও ফোন করেছি, কারণ হোয়াটসঅ্যাপে ফোন করলে অটোমেটিক পরিচয়টা চলে আসে। তাও উনি কিন্তু ফোন ধরেননি। পরে আমি ডিএমপি যিনি মিডিয়া মানে ডিসি মিডিয়া তালেব ভাই, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তো প্রশাসন যদি এখন মানে একজন ক্রাইম রিপোর্টারকে যদি তারা সহযোগিতা না করেন তাহলে ক্রাইম রিপোর্টাররা বা সেখানে তো বোঝা যাচ্ছে যে আসলে তারা কতটা মানে তৎপরতা তাদের কীরকম। দ্বিতীয় কথা হচ্ছে যে শীর্ষ সন্ত্রাসী মকবুলকে কয়েকদিন আগে তারা ধরার জন্য চেষ্টা চালাচ্ছিল, কিন্তু মকবুল ওখান থেকে পালিয়ে গেছে। এখন প্রশাসন যদি চায় তারা তো কেউ পালাতে পারে না। এটা তো আগেও দেখছি যে তারা কীভাবে চিরুনি তল্লাশি করে, এর আগে যখন ফ্যাসিস্ট সরকারের সময় চিরুনি তল্লাশি করে ছাত্রদল এই বিরোধী দলের নেতাকর্মীদের কিভাবে ধরছে, তারা এখন চিরুনি তল্লাশি করে কি এই শীর্ষ সন্ত্রাসীদের ধরতে পারে না? শোনেন, শীর্ষ সন্ত্রাসীরা প্রত্যেকেই দেশের মধ্যেই রয়েছে, কিন্তু পুলিশ ইচ্ছা করেই ধরছে না। এটা মানে আমার অবজারভেশন। মানে এই বরাবরই রাজনৈতিক দলগুলো যে অভিযোগ করে আসছে, তাছাড়াও ছাত্ররা অভিযোগ করে আসছে যে এই প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে রেখে যাওয়া যে লোকগুলো রয়েছে প্রশাসনের, তারাই আসলে অসহযোগিতা করার কারণে, অর্থাৎ প্রশাসন যে সুবিধাটা পেত আগের সরকারের কাছ থেকে তারা সেই সুবিধা করতে পারছে না, এই জন্য তারা অসহযোগিতা করছে। অবশ্য সেই দিক থেকেই এই সমস্যাগুলো, অর্থাৎ প্রশাসনের তৎপরতাটা আগের মতো হচ্ছে না আর কি, পর্যাপ্ত হচ্ছে না। পর্যাপ্ত হচ্ছে না। এখন ছিনতাইকারী দেখেন, ছিনতাইয়ের ঘটনাগুলো আপনি দেখেন, শিশু সন্ত্রাসী বাদ দিয়ে দিলাম, এত ছিনতাইকারী তারা মানে রোজ প্রেস বিজ্ঞপ্তি পাঠাচ্ছে, রোজ আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, তাদের কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। কিন্তু যতই তারা ছিনতাইয়ের মানে সক্রিয় সদস্যদেরকে গ্রেফতার করুক না কেন, দেখেন যে মানে প্রতিদিন কিন্তু একটার পর একটা হত্যাকাণ্ডের ঘটনা আসছে। যে ছিনতাই, যে কালকে একটা নিউজ আসছে যে অটো চালককে খুন করে তার অটো রিক্সাটা ছিনতাই করে নিয়ে গেছে। এই যে হাতিরঝিলের মধ্যে যে আফতাবনগরে যে ঘটনাটা ঘটেছে। তো এখন এই যদি মানে প্রশাসনে যদি তৎপরতা থাকে, হ্যাঁ, তাহলে আসলে কোনো সন্ত্রাসী রেহাই পায় না। একটু যদি আসি যে 5 আগস্টের থেকেই এই পরবর্তীতে 8 তারিখ থেকে গঠিত এই সরকার, 8 আগস্টে
এই সরকারের উপরে সেই তখন থেকেই মানুষের একটা আস্থা ছিল, প্রত্যাশা অনেক অনেক বেশি। সেই দিক থেকে এই আন্ডারওয়ার্ল্ডের যে নিয়ন্ত্রণ হাত বদল হয়ে আবারও যে এই চক্রগুলো কাজ করে যাচ্ছে, সেখানে সরকারের উদ্যোগটাকে আপনি কতটুকু যথেষ্ট মনে করেন? দেখেন, এখনো সরকার নিজেই তো মানে মেরুদণ্ড সোজা হয়ে বসতে পারেনি। এর মধ্যেই নানান রাজনৈতিক আলোচনা সমালোচনা রয়েছে। আর পুলিশ প্রশাসনও, একটু আগে আপনাকে বলেছি যে পুলিশ প্রশাসনও কিন্তু তারা তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। তো যে কারণে এখনই আন্ডারওয়ার্ল্ড নিয়ে এখনই মানে নিয়ন্ত্রণের দিতে পারছে বিষয়টা না। নিয়ে হ্যাঁ নজর দিতে পারছে না, সেটা না, মানে পলিটিক্যাল যে একটা আহ, চাপ। চাপ, সেই চাপটার সাথে তারা কুলিয়ে উঠতে পারছে না। এখন এটা হবে সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণের জন্য, যেটা হবে শুধুমাত্র বর্তমান যে ছাত্র জনতার বিপ্লবের যে সরকার রয়েছে, তারা যদি জিরো টলারেন্স দেখায়, তারা যদি কোনো মানে পরিচয় না দেখে। দলের কাছে যদি মাথা নত না করে, তারা যদি জিরো টলারেন্স দেখায়, তাহলে কেবলমাত্র এইসব সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে। দেখেন আপনি, আমি কিন্তু আগেও বলেছি যে বর্তমান যারা ঢাকা শহরে আন্ডারওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, শুধুমাত্র ইমন ছাড়া, ইমন একমাত্র রয়েছে যিনি মালয়েশিয়া পালিয়ে গেছেন, কিন্তু এছাড়া সবাই কিন্তু ঢাকাতে রয়েছে। আজকে আপনাকে আমি বলি, এই ঘটনায় মানে আমার কাছে এক ভদ্রমহিলা ধানমন্ডি থেকে ফোন করেছে। উনি ফোন করেছেন, উনি বলেছেন যে ওনার বাড়িটা দখল হয়ে যাচ্ছে। ওনার আদালতে ওনার মামলা রয়েছে নানান কারণে। আগেও আওয়ামী লীগ সরকারের সময় ওই বাড়িটা দখলের বিভিন্ন পায়তারা চালাচ্ছিল। এখন যার নাম বলেছে তার নাম কিন্তু আমার পত্রিকায় আসছে। সেই ভদ্রমহিলা ফোন করেছেন, বলেছেন যে ওনার হাত থেকে আমাদেরকে বাঁচান। হ্যাঁ, তো এখন আমরা তো সাংবাদিক, আমরা তো আর বাঁচাতে পারি না, আমরা তো জাস্ট লিখতে পারি। হ্যাঁ, বলতে পারি যে এইখানে মানে শীর্ষ সন্ত্রাসীরা হানা দিয়েছে। কিন্তু উনি ফোন করেছেন এবং উনি বলেছেন নাম, যে অমুক শীর্ষ সন্ত্রাসীর নাম দিয়ে আমাদের কাছে অনেক লোক এসেছে। আবার কয়েকদিন ধরে এক ভদ্রমহিলা আমার দেশে আসছেন, ওনার বাসা হচ্ছে ফকিরাপুলে। ওখানে উনি বলছেন যে স্বেচ্ছাসেবক লীগের এক সন্ত্রাসী, হ্যাঁ, উনি বর্তমানে কিছু রাজনৈতিক নেতাদেরকে নিয়ে তার বাড়িটা দখল করার চেষ্টা করছে, এবং সেখানেও স্থানীয় সন্ত্রাসীদের নামগুলোই, শীর্ষ সন্ত্রাসীদের নাম চলে আসছে। তো এখন আপনি মানে কি বলবেন, এটা কে নিয়ন্ত্রণ করবে? এটা যদি জিরো টলারেন্স না দেখায় এই ছাত্র জনতার সরকার, তাহলে হবে না। জিরো টলারেন্স দেখিয়ে তারপর এটাকে দমন করতে হবে। সবশেষ আমরা এটা বলতে পারি যে ক্ষমতার পালাবদল হলেও সেই আন্ডারওয়ার্ল্ডের যে অপরাধগুলো, সেগুলো এখনো নিয়ন্ত্রণ হয়নি, এবং এই নিয়ন্ত্রণের জন্য সরকারকে অবশ্যই আরও কঠোর হতে হবে। জি, মাহমুদুর ডলি, আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের বিহাইন্ড দ্য নিউজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেশের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।